ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। সৌদিতে 5 জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত। ইসরায়েল ধ্বংসের ইরানি পরিকল্পনা নস্যাতের দাবি ট্রাম্পের। ইরানের অর্থনীতির লাইফলাইন খার্ক দ্বীপে মার্কিন বিমান হামলা। লেবাননে নেতানিয়াহু বাহিনীর আক্রমণে 12 স্বাস্থ্যকর্মী নিহত। দীর্ঘ যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। ইমাম আলী আলাইহিস সালাম بيقول كفى بالأجل حارسا يعني أنا محروس بالأجل لما بيجي الأجل আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপে তেলের টার্মিনালে বোমা হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি সৌদি আরবে 5টি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে 2500 মেরিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনা ও বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জবাবে মার্কিন সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে তেহরান। এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশটির নাবাতিয়া শহরে একটি বাড়িতে চালানো হামলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়। হিজবুল্লাহ বলছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানও। মধ্যাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত এনেছে ইরানের ড্রোন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েকশো মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মধ্যপ্রাচ্য দখল ও ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এখন শেষ হয়ে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করতে এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল। ইরানের মতোই সেই পরিকল্পনাগুলো এখন মৃত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির বিষয়ে তথ্যদাতাকে $1 কোটি মার্কিন পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোস্তফা খামেনি সহ ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও এই তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি IRGCর কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উদ্যোগটি ওয়াশিংটনের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচির অংশ, যার মাধ্যমে সন্ত্রাসবাদ বা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইরান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রোজা, আমি আপনার সবশেষ যে খবরটি পড়লেন সেটি দিয়ে শুরু করতে যাই। অর্থাৎ মোস্তফা খামেনি বর্তমানে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে ঘোষণা আসলে পুরস্কার করেছে, তার বিপরীতে কিছুক্ষণ আগে রাশিয়ায় থাকা ইরানের যে দূত, তিনি উল্টো হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি পরবর্তী টার্গেট হিসেবে মোস্তফা খামেনিকে যদি লক্ষ্যবস্তু করে, সেক্ষেত্রে ইরান তাদের সর্বোচ্চ একেবারে যেই শক্তি নিয়ে তারা নামবে এবং তার পরিণতি গুরুতর হবে বলে আসলে হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ ইরানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যার কারণে ইরান বলছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা তাদের সর্বোত্তক সব কিছু নিয়ে তারা এখন যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা একটু সবশেষ তথ্যগুলো আগে দর্শকদের জানিয়ে আসি। ইরান ইসরায়েল যে সংঘাত চলছে তার
আজকে যে দিনে আসলো সেখানে যদি দেখি যে আজকের বড় ঘটনা যেটি দিয়ে আপনি শুরু করলেন যে ইরানের অর্থনীতির লাইফলাইন নামে খ্যাত যেটি খার্ক দ্বীপ, সেখান থেকেই আসলে ইরানের যে 90% জ্বালানি পরিবহন করা হয়, রপ্তানি করা হয়, সেই খার্ক দ্বীপটিতে আসলে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মূলত সামরিক স্থাপনায় হামলা করেছে। মূলত সামরিক স্থাপনা বলা হলেও এটি মূলত একটি তাদের জ্বালানির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসলে লাইফলাইন বলা যায়। পরবর্তী টার্গেট বলা হয়েছে তেল স্থাপনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এরপর আসলে ইরানের অন্যান্য যে তেল স্থাপনাগুলো রয়েছে, জ্বালানি স্থাপনা, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে মোটামুটি স্পষ্ট, এখন তিনি ইরানের অর্থনীতির মূল যে চালিকা শক্তি তেল বা জ্বালানি তাকেই তিনি আসলে টার্গেট করতে চান। তেলের বাজারে যে কারণে এই পরিস্থিতির কারণে যেখান থেকে ইরানের 90% তেল রপ্তানি হয় সেটা যদি আসলে ধ্বংস হয় সেক্ষেত্রে তেলের বাজারে অস্থিরতা হবে। আপনি জানেন যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের তেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আপনি জানেন যে এই খার্গের উপর হামলা তারা একটি গুরুতর হামলা হিসেবে নিয়েছে এবং যে কারণে এখন বলছেন যে ইরানও বলছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের নিশানায়, সেই প্রতিষ্ঠানগুলোতে এবার ইরান হামলা চালাবে। আরও কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলোও যদি আসলে দেখতে চাই আমরা হয়তো পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তবে যেটি আমরা বলতে চাই মূলত যে খার্ক দ্বীপটি আসলে গুরুত্বপূর্ণ কেন। খার্ক দ্বীপটি হরমুজ প্রণালী থেকে খুব বেশি আসলে দূরে নয়, মোটামুটি 400 কিলোমিটার, 400 কিছু বেশি কিলোমিটারের মতো। তবে তার চেয়েও বড় কথা যে এই খার্ক থেকেই মূলত ওদের যে তেলগুলো, ইরানের যে তেল, সেখানে পাইপলাইন আছে, টার্মিনাল আছে, অপরিশোধিত তেলগুলো পরিশোধনাগার রয়েছে, অর্থাৎ সেখানে আবার মজুদাগারও রয়েছে। ইরানের পুরো যে তেলের বাজারটা এটা নিয়ন্ত্রিত হয় খার্ক দ্বীপ থেকে। সেই খার্ক দ্বীপে যেহেতু নিশানা করা হয়েছে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারাও এখন আসলে ছাড় দিবে না। এই খার্ক দ্বীপটি আসলে কেন গুরুত্বপূর্ণ, খার্ক দ্বীপ থেকে আসলে ঠিক কতটুকু তেল পরিবাহিত হয়, কোন কোন দেশ আসলে এই খার্ক দ্বীপের উপর নির্ভরশীল, এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে রোজা, আমরা সেটি দেখে আসি। পারস্য উপসাগরের উত্তরাংশে ইরান উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ আয়তনে ছোট হলেও এখানেই গড়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি টার্মিনাল। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে ইরানের সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের প্রায় 80 থেকে 90% এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিশ্ববাজারে যায়, ফলে দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান প্রবেশদ্বার। খার্ক দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন নেটওয়ার্ক এবং গভীর সমুদ্র ঘেঁষা লোডিং টার্মিনাল। ইরানের বড় বড় অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এনে এখানে জমা করা হয়। এরপর সেখান থেকেই এশিয়া, ইউরোপ ও অন্যান্য বাজারে পাঠানো হয় ইরানি ক্রুড অয়েল। এই দ্বীপের কৌশলগত গুরুত্বও অনেক। পারস্য উপসাগরের আন্তর্জাতিক শিপিং রুটের কাছাকাছি অবস্থানের কারণে এখান থেকে দ্রুত তেলবাহী জাহাজ পাঠানো সম্ভব। ফলে ইরানের জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা আয় এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এই দ্বীপ। দ্বীপটির ইতিহাস অনেক পুরানো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় প্রায় 4000 বছর আগেও এখানে মানব বসতি ছিল। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও ছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত দ্বীপটি রাজনৈতিক বন্দী শিবির হিসেবেও ব্যবহৃত হয়। পরে 1958 সালে শুরু হয় আধুনিক তেল টার্মিনাল নির্মাণের কাজ। খার্ক দ্রুতই ইরানের প্রধান তেল রপ্তানি বন্দরে পরিণত হয় দুটি কারণে। ইরানের দক্ষিণ পশ্চিমে বড় তেল ক্ষেত্রগুলোর সঙ্গে পাইপলাইনের সহজ সংযোগ সম্ভব ছিল। এছাড়া গভীর সমুদ্র ঘেঁষা অবস্থানের কারণে নতুন প্রজন্মের বিশাল সুপার ট্যাঙ্কার সহজে ভিড়তে পারত এখানে। 1979 সালের ইরান বিপ্লবের পর দ্বীপের উপর নির্ভরতা আরও বাড়ে। আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশের উপর নির্ভরতা কমানোর নীতির কারণে ইরান অন্য দেশের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইন ব্যবহার করা থেকে সরে আসে। ফলে খার্ক দ্বীপই হয়ে ওঠে দেশের প্রায় পুরো তেল রফতানির ব্যবস্থার কেন্দ্র। ইতিহাসে খার্ক দ্বীপ ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। ইরান ইরাক যুদ্ধ চলাকালে বাগদাদ বারবার এই দ্বীপের তেল স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক কোনো বড় সংঘাত বা তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার ক্ষেত্রে খার্ক দ্বীপ এখনও স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। রোজা, ইরান, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খার্ক দ্বীপের এই হামলাটি ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা। আসলে আমরা এখনো এর মধ্যে বড় যুদ্ধ আছে, এখন আসলে প্রভাবগুলো কি পড়ছে সেটি দেখার বিষয়। খার্ক দ্বীপে যখন হামলা হয়েছে ঠিক একই সময়ে জাপান তাদের যে মজুতে থাকা যে তেল সেটি তারা আসলে এখন ছাড়তে বাধ্য হচ্ছে। আপনি জানেন জাপান কিন্তু এটা অনেক বছর পরে তাদের মজুদ থেকে তেল ছাড়লো, কারণ এতদিন সরবরাহ স্বাভাবিক ছিল। জাপান 95% তেলই
আমদানি করে, অর্থাৎ তাদের নিজস্ব কোনো তেল উৎপাদন ব্যবস্থা নেই বললেই একেবারে চলে। যেহেতু 95% যদি তারা আমদানি করে, আসলে কত শতাংশ আর থাকে? সেই জায়গায় জাপানের মতো দেশ তারাও এখন টানে পড়ে তাদের যে মজুদ থেকেও তারা এখন তেল ছাড়তে বাধ্য হয়েছে। এভাবে করে পুরো বিশ্বব্যাপী বলা যায় তেলের যে সংকট সেটির মধ্যে কিন্তু পড়ে গেছে। এখন বড় যুদ্ধ হচ্ছে কিনা, বড় যুদ্ধ এরই মধ্যে চলছে। এখন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালাচ্ছে তার প্রতিক্রিয়ায় ইরান বলছে তারাও কিন্তু এখন আর ছাড় দিতে নারাজ। তারা এখন সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে পারস্য উপসাগরীয় দেশগুলো যেগুলো রয়েছে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, মার্কিন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলোতে আগে প্রাথমিকভাবে তারা লক্ষ্যবস্তু করছে। এবং সেই অংশ হিসেবে তারা বলেছে, সবশেষ তারা যেটি বলেছে যে সংযুক্ত আরব আমিরাতে যেসব জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, এমনকি আর্মেনিয়াম সেনা যারা রয়েছে, আর্মেনিয়ার সেনা, তাদের সেই লক্ষ্যবস্তুগুলো এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই খার্ক দ্বীপে হামলার পর। এ সংক্রান্ত আমাদের কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসি। অর্থাৎ পারস্য উপসাগরীয় দেশগুলোতেও কিন্তু হামলা একদিকে যেমন অব্যাহত রয়েছে, আবার লেবাননের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত সেটিও কিন্তু এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে চলছে। আমরা দেখতে পাচ্ছি ইরানের আক্রমণে ইসরায়েলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত, বিশেষ করে মধ্যাঞ্চলে। ইসরায়েলের মধ্যাঞ্চলের কথা যদি বলি, আসলে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এএফপি, রয়টার্স, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখছি। সেখানে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন এখন পর্যন্ত, কারণ যে ক্ষতিপূরণ চাচ্ছে সাধারণ ইসরায়েলিরা, সেই ক্ষতিপূরণ চাওয়ার সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এবং বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। আপনি জানেন যে ইরাকের বাগদাদে যে মার্কিন দূতাবাসটি রয়েছে, সবশেষ আজও সেখানে ড্রোন হামলা হয়েছে। যদিও পাল্টা ব্যবস্থা কী হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। এবং লেবাননে ইসরায়েলি হামলায় 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। আপনি জানেন যে যুদ্ধের প্রথম দিন থেকে লেবাননেও কিন্তু ইসরায়েল তাদের সংঘাত সেটি সম্প্রসারণ করছে লেবাননের দক্ষিণাঞ্চলে, এবং সবশেষ আমরা দেখেছি সেখানে 12 স্বাস্থ্যকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এবং মধ্যপ্রাচ্যে 2500 মেরিন সেনা ও জাহাজ মোতায়েন করছে। আপনি বলছেন যুদ্ধ কি আসলে আরও বড় হবে? এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আরও যেহেতু 250 মেরিন সেনা যদি আসলে এদিকে যায়, সেই ক্ষেত্রে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ারই আসলে ঝুঁকি রয়েছে। যদিও কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি খুব শিগগিরই যুদ্ধটা বন্ধ করতে চান, কিন্তু তার যে আসলে প্রতিক্রিয়া, তার যে কর্মকাণ্ড, সেখান থেকে মনে হচ্ছে না খুব দ্রুত তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন। কারণ ইরান যেখানে এখন বর্তমানে অবস্থান করছে, ইরান বলছে তাদের আসলে হারানোর খুব বেশি কিছু নেই। তারা যুক্তরাষ্ট্রকে একটি উচিত শিক্ষা দিতে চায়। আপনি জানেন যে দুদিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছে। বলেছে তারা এই শর্তগুলো পূরণ করলেই কেবল আসলে এই যুদ্ধ থামাতে আলোচনায় যেতে পারে। তার আগে কিন্তু তারা আসলে এই সংঘাত আর বন্ধ করতে চায় না, কারণ এখন ইরানই আসলে সিদ্ধান্ত নেবে তারা এই সংঘাতটি কিভাবে বন্ধ করতে চায় এবং আদৌ সংঘাতটি বন্ধ করতে চায় কিনা। তবে এর মধ্যে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা অনেক দিন দেখেছি মধ্যপ্রাচ্য সংঘাত যতদিন আসলে থাকে সেটির কিন্তু গুরুতর প্রভাব পড়ে। এখন পর্যন্ত কোনো দেশ এই সংঘাত বন্ধে তেমন কোনো আসলে উদ্যোগ নেয়নি যে সংঘাতে লিপ্ত দেশগুলোর সঙ্গে আসলে আলোচনায় বসবে। একমাত্র রাশিয়াকে দেখেছি, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্প যখন ফোন আলাপ করেছিলেন, সেখানে পুতিনকে বলতে শুনেছি আমরা যে আসলে সংঘাত বন্ধের জন্য ট্রাম্পকে তিনি অনুরোধ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যারা সংঘাতে ওতপ্রোতভাবে জড়িয়ে, তারা কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে কিংবা আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, আমি যদি বলি জাতিসংঘের মতো সংস্থাগুলো, তাদেরকেও এখন পর্যন্ত আসলে যুদ্ধ বা সংঘাত বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিতে আসলে বলেনি। তবুও আমরা আশা করি যে সংঘাত আসলে দ্রুত বন্ধ হবে, কারণ সাধারণ মানুষের জন্য এটি আসলে কষ্টের। একদমই তাই। ইনান, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী ওমর ইনান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 11%-এরও বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন মার্চে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম $100 বেশি হতে পারে, আর এপ্রিলে তা $85 বেশি থাকবে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় শুক্রবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম 2.67% বেড়ে ব্যারেল প্রতি $103 দাঁড়িয়েছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 3.11% বেড়ে দাঁড়িয়েছে $98.71। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 11.27%, আর WTI এর দাম বেড়েছে 8%। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বাজারে এমন উদ্বেগ বিরাজ করছে। এখানে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা হওয়ায় মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে জ্বালানি সরবরাহে স্থায়ী ব্যাঘাত ঘটা। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে মার্চে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম $100 বেশি হতে পারে, আর এপ্রিলে তা $85 বেশি থাকবে।
ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের চাপ কমাতে বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান তেল কেনার অনুমোদন সাময়িকভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এমন সব দেশকে অনুমতি দিয়েছে যারা ইতিমধ্যে রাশিয়ার তেল বা পেট্রোলিয়াম জাহাজে ভরেছে বা সেগুলো সমুদ্রে রয়েছে। এই অনুমতি আগামী 11 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা, পাকিস্তানের তেলের ডিপো সহ সামরিক ঘাঁটিতে আঘাত, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবান সরকারের। ইরানের হামলা প্রতিহতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। জর্ডানে থাকা থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার ইরান ধ্বংস করেছে বলে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়টি সামনে এলো। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় 2017 সালে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন করে ওয়াশিংটন। সে সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর বিরোধিতা করে প্রতিবাদও হয় দেশটিতে। আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ অন্তত 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। শুক্রবার দেশের একটি জ্বালানি তেলের ডিপোয় এ হামলা চালানো হয়। এছাড়া হামলা হয়েছে কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গায়। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার দেশটির কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠান ও জ্বালানি তেলের ডিপোয় হামলা চালানো হয়। এছাড়া রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশেও হামলা হয়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি তেলের ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজে তেল সরবরাহ করা হয় বলে জানান তিনি। এখান থেকে জাতিসংঘের উড়োজাহাজও তেল নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই পাকিস্তানের এ হামলা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে বলেও উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কান্দাহারে তেলের ডিপোয় হামলার কথাও স্বীকার করেছে তারা। গেল মাসেও সংঘাতে জড়িয়েছে দেশ দুইটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির উত্তরাঞ্চলে 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই দিন গাজায় ইসরায়েলি হামলায় এক শিশু নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, গেল 2 দিনে সীমিত আকারে জ্বালানি ছাড়া বেশিরভাগ ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশের অনুমতি পায়নি। উত্তর গাজার আবাসিক এলাকায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে তারা জানায়, সেনা টহল দেওয়ার সময় ওই 4 ব্যক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। একই দিন উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটি ও উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির পরও এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকট বেড়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, গেল 2 দিনে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালুম সীমান্তে পাঠানো ত্রাণবাহী কোনো ট্রাকই প্রবেশের অনুমতি পায়নি। এতে উপত্যকায় খাদ্য, ঔষধ ও জরুরি সরঞ্জাম সহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে গাজায় আগে থেকেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় শনিবার পূর্ব দিকের সাগরে একটি অজ্ঞাত মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের ধরন বা ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ নিয়ে কোরীয় উপদ্বীপে দেখা দিয়েছে উত্তেজনা। এর আগে গত 27 জানুয়ারি একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর কোরিয়া। এদিকে ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়াকে উস্কানিমূলক বলে সমালোচনা করে আসছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে হতে যাওয়া মস্কো, কিয়েভ, ওয়াশিংটন বৈঠক স্থগিত হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তাহীনতায় বিদেশের মাটিতে বৈঠকে আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। মায়ামি বা ওয়াশিংটনে সংলাপের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে রাশিয়া। এদিকে ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছে জার্মানি ও নরওয়ে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাদের সঙ্গে একদিনে ১.৫ শতাধিক সংঘর্ষের কথা জানিয়েছে। রাশিয়ার আক্রমণ প্রতিহতের পাশাপাশি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ। যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ও নরওয়ের প্রধানমন্ত্রী। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানায় দেশ দুটি। এদিকে রাশিয়ার ব্রিয়ান্স্ক শহরের একটি আধুনিক সামরিক কারখানা ইউক্রেনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গত ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি রাসায়নিক কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। এরপরই গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় রুশ নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান সংঘাত বন্ধে আগামী সপ্তাহে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নতুন দফার বৈঠকের কথা থাকলেও তা স্থগিত হয়েছে। তারিখ পরিবর্তনে যুক্তরাষ্ট্রের অনুরোধের পরই তা স্থগিত করা হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থান নিয়ে মতবিরোধের কারণেও বৈঠকের তারিখ পেছানো হয়েছে বলে জানানো হয়। জেলেনস্কি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে মায়ামি বা ওয়াশিংটনে আলোচনার কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এতে আপত্তি জানিয়ে তুরস্ক বা সুইজারল্যান্ডের প্রস্তাব দেয়, যদিও তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাইসা জান্নাত, সময় সংবাদ। মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্যচিত্রের রিপোর্ট। মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে একটি নির্মাণ কোম্পানির কোয়ার্টারে থাকতেন ৩৬ জন প্রবাসী বাংলাদেশি। শুক্রবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডার। এ সময় দগ্ধ হন কয়েকজন। স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসক। বাকিদের দ্রুত রাজধানী মালেতে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে আছেন লক্ষ্মীপুরের তাজউদ্দিন ইসলাম, ভোলার মোহাম্মদ রবিন মোল্লা, হবিগঞ্জের মোহাম্মদ সদর আলী, বগুড়ার মোহাম্মদ নুরুন্নবী সরকার এবং নরসিংদীর শফিকুল ইসলাম। এছাড়া সুনামগঞ্জের জামাল উদ্দিন এবং কুমিল্লার সাদ্দাম হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ৫ জনের মৃত্যুতে শোকাহত প্রবাসী বাংলাদেশিরা। যে যেমনি আওয়াজ পাইছে উঠছে, লাফায়া উঠছে, ওঠার পরে যে উঠতে পারছে এই দিক দিয়ে দরজা দিয়ে বাড়িয়ে গেছে। এক রুমে লোক থাকতো 13 জন, এতে 5 জন লোক সাথে সাথে মারা গেছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। যে সকল প্রবাসী ভাইরা এখানে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ করেছি, তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আহতদের খোঁজ নিতে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাই কমিশনের একটি প্রতিনিধি দল সহ মালদ্বীপ প্রশাসনের একটি বিশেষ টিম দ্বীপটিতে অবস্থান করছে। সময় সংবাদ, মালদ্বীপ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইকুয়েডরের রাজধানী কুইটো। স্থানীয় সময় শুক্রবার শ্রম সংস্কার, বাজেট কাটছাট এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন তারা। কিছু বিক্ষোভকারীকে মার্কিন পতাকা পরাতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। নেদারল্যান্ডসের আমস্টারডামে বিস্ফোরণে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলে একটি অভিজাত আবাসিক এলাকার স্কুলটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। এ ঘটনাকে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছেন শহরের মেয়র। এর আগে শুক্রবার রাতেও রটারডামে একটি উপাসনালয়ে আগুনের ঘটনা ঘটে। এরপর থেকে ইহুদি প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবেশী দেশ বেলজিয়ামেও সোমবার একটি ইহুদি উপাসনালয়ে আগুনের ঘটনা ঘটে। এ ছিল আন্তর্জাতিক সময়।